শুরু করছি জাদুচক্র এর চতুর্থ ও শেষ পর্ব। নাক মুখ কুঁচকে রেখেছে মুসা। তাহলে সত্যি মিস ম্যাকফির সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা? লেমিল না থাকলে হয়তো দরজাই খুলবেন না, কিংবা হয়তো এলিনা ফিউজ আটকাবে আমাদের। কুত্তা আছে একটা, মনে রেখো, বিশাল এক ডোবারম্যান পিনশার। কিছুই ভুলিনি আমি। মনের জোর থাকলে দুনিয়ার কোনো কাজই অসম্ভব নয়। আর মিস ম্যাকফি তো একজন মানুষ, দেখা তার সঙ্গে করাই যাবে। তবে পরদিন দুপুরে যখন রওনা হলো ওরা, তখন কিশোরের মনেও জোর অনেকখানি কমে গেল। সাইকেল নিয়ে কোস্ট হাইওয়ে ধরে রবিন আর মুসার সঙ্গে চলেছে সে। র্যাঞ্চের গেটের কাছে পৌঁছে মাঠের কিনারের ঝোপের ভেতরে ঢুকে পড়ল সাইকেল সহ। আগে লেমিল বেরিয়ে যাক, কিশোর বলল। তারপর যাব। কুত্তাটাকে ছেড়ে না রেখে গেলেই বাঁচি, আর রাখলেও ক্ষতি নেই। আমাদের আটক করবে ওটা, ঘেউ ঘেউ করে মনিবদের জানাবে। আমরাও মিস ম্যাকফির নাম ধরে ডাকতে শুরু করব, তিনি এসে উদ্ধার করবেন আমাদের। ইঞ্জিনের শব্দ শোনা গেল। একটা গাড়ি আসতে দেখা গেল খোয়া বিছানো পথ ধরে। ওই আসছে, রবিন বলল। ধুলোর ঝড় তুলে বেরিয়ে গেল কালচে ধূসর রঙের একটা মার্সিডিজ। ওটা হাইওয়েতে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো 3 গোয়েন্দা। তারপর বেরিয়ে এলো সাইকেল নিয়ে, উঠে পড়ল লেবু বনের মধ্যে দিয়ে চলে যাওয়া খোয়া বিছানো পথে। সাইকেল চালিয়ে চলেছে। কুকুরটা উদয় হচ্ছে না, কিন্তু যেই বাড়ির সামনে পৌঁছল, ভেতরে কোনখান থেকে শুরু হলো গলা ফাটিয়ে ঘেউ ঘেউ চিৎকার। মারছে, গুঙিয়ে উঠল মুসা। সাইকেল রেখে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠল কিশোর। বেল বাজালো, কেউ এলো না দরজা খুলতে। আবার বাজালো, তারপর চিৎকার করে ডাকতে শুরু করলো। মিস ম্যাকফি, মিস ম্যাকফি, দরজা খুলুন প্লিজ। দরজার উপর সে লাফালাফি শুরু করলো কুকুরটা। পাল্লার গায়ে লাফিয়ে পড়ছে, নখের আঁচড় কাটছে, এপাশ থেকেই বোঝা গেল। চলো ভাগি, মুসা বলল। মিস ম্যাকফি, আবার ডাকলো কিশোর। কে? দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলো কেউ। এই ডিগু, থাম, চুপ কর। কে? মিস ফিউজ, দরজাটা খুলুন দয়া করে, আমার নাম কিশোর পাশা, জরুরি কথা আছে। তালায় চাবি ঢোকানোর শব্দ হলো। কয়েক ইঞ্চি ফাঁক হলো পাল্লাটা। ঘুম ঘুম চোখে তাকিয়ে রয়েছে ফ্যাকাশে নীল একজোড়া চোখ, বিস্মিত। চলে যাও, এলিনা বলল। জানো না এখানে কলিং বেল বাজানো নিষেধ, কেউ বাজায় না। তাহলে রেখেছেন কেন? জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিশোরের, করল না। বলল, মিস ম্যাকফির সাথে কথা বলতে চাই, তার প্রকাশকের কাছ থেকে এসেছে। প্রকাশক? প্রতিধ্বনি করলো যেন এলিনা। থালিয়ার কোনো প্রকাশক আছে বলে তো জানি না। সরে গেল এলিনা। পুরো খুলে গেল পাল্লা। লম্বা চুল এসে পড়েছে মুখের উপর। তাকিয়ে রয়েছে বটে কিশোরের দিকে, তবে তাকে দেখছে বলে মনে হয় না। কেমন শূন্য দৃষ্টি। মিস ফিউজ, জিজ্ঞেস করলো কিশোর, আপনার শরীরটা ঠিক আছে? চোখ মিটমিট করলো মহিলা, যেন চোখ থেকে ঘুম তাড়াতে পারছে না। গড় গড় করে উঠল কুকুরটা। ওটাকে আটকে রাখুন কোথাও। কুকুরটাকে দেখালো কিশোর। ভয় লাগছে। কুকুরটার কলার ধরে হাঁটতে শুরু করলো এলিনা। টলমল করছে পা। রান্নাঘরে ঢুকে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তারপর ঢুকলো হল ঘরে। দেখলো, থালিয়া, দেখে যাও, কয়েকটা ছেলে এসেছে কথা বলতে। চারপাশে তাকালো কিশোর। লিভিং রুম দেখল, তাতে রয়েছে সেই কাঠের চেয়ারগুলো। ডাইনিং রুমে বেঞ্চ। কান পেতে রয়েছে পদশব্দের আশায়। শোনা গেল না, শুধু টিকটিক করে বেজে চলেছে লিভিং রুমের ঘড়িটা। ভুতুড়ে দুর্গের মতো লাগছে জায়গাটাকে, বলল সে। কিছু নড়ে না এখানে, কেউ আসে না, কেউ যায় না। যাওয়া আসা, ঘুম জড়ানো কণ্ঠে বলল এলিনা। কিশোরের মনে হলো যেন গলার ভেতরে মরচে পড়ে গেছে, সেজন্যই স্বরটা ওরকম। কেন আসবে? কারোর সাথে দেখা করি না আমরা, এক সময় করতাম,
জমজমাট ছিল সব কিছু, এখন সব শেষ। আর লেমেল যখন থাকে না। চুপ হয়ে গেল সে, যেন কোনো কিছু অবাক করেছে তাকে। লেমিল না থাকলে কি ঘটে মনে করা শক্ত, সবসময় থাকে। এখন গেল কোথায়? ড্রাগ দেওয়া হয়েছে মহিলাকে, কানের কাছে ফিসফিস করে বলল মুসা। মনে হয়। একমত হলো কিশোর। এলিনার দিকে ফিরল। মিস ম্যাকফি কোথায়? হাত নেড়ে কি বোঝাতে চাইলো এলিনা, তারপর চেয়ারে বসে ঢুলতে শুরু করলো। কাণ্ড হচ্ছেটা কি বলতো? অবাক হয়ে বলল রবিন। খুঁজতে শুরু করলো তিন গোয়েন্দা। প্রথমে খুঁজলো নিচতলা, তারপর উপরে উঠল। এখানে আসার আগে মুসাই বেশি ভয় পেয়েছিল। এখন যা করার আগে আগে সেই করতে লাগলো। সিঁড়ি বেয়ে সেই প্রথম দৌড়ে উঠল। কোণের দিকের একটা বড় বেডরুমে পাওয়া গেল মিস ম্যাকফিকে। জানালা দিয়ে সাগর চোখে পড়ে। বড় একটা খাটের উপর হাতে বোনা চাদর বিছানো, তাতে শুয়ে আছেন অভিনেত্রী। পরনে বাদামি গাউন। এত চুপচাপ, প্রথমে তো মনে হলো নিঃশ্বাসই ফেলছেন না। তার কাঁধে হাত ছোঁয়ালো মুসা, নরম গলা ডাকলো, মিস ম্যাকফি। নড়লেন না মহিলা। তাকে ঝাঁকুনি দিয়ে আরেকটু জোরে ডাকলো সে। মনের মধ্যে ঘুরছে কিশোরের কথা। ভুতুড়ে দুর্গের মতো লাগছে জায়গাটাকে, কিছু নড়ে না এখানে। তার সঙ্গে আরেকটা বাক্য যোগ করলো মুসা, আর দুর্গের ভেতরে শুয়ে রয়েছেন এক অপূর্ব সুন্দরী নারী। সবকিছু যেন খাবে খাবে মিলে গেল পুরনো অদ্ভুত দুর্গের সঙ্গে। কাউন্ট ড্রাকুলার দুর্গের কথা মনে পড়ে শিউরে উঠল সে। জোর করে ভয় তাড়ানোর চেষ্টা করলো মন থেকে। কিন্তু জাগছেন না কেন মহিলা? জাদু করে রেখে গেছে কেউ? জবাব দিচ্ছেন না কেন? কিশোর! চিৎকার করে ডাকলো মুসা। রবিন, জলদি এসো! মিস ম্যাকফিকে পেয়েছি, কিন্তু মনে হয় বেঁচে নেই। অ্যাম্বুলেন্স ডাকা দরকার, পরামর্শ দিল রবিন। দাঁড়াও দাঁড়াও, হাত তুলল মুসা। ঠিক হয়ে যাচ্ছেন। আস্তে একটা শব্দ করলেন মিস ম্যাকফি, যেন প্রতিবাদ করছেন। তারপর চোখ মেললেন, ঘুমে জড়ানো ঘোলাটে দৃষ্টি। মিস ম্যাকফি, কফি বানিয়ে এনেছি, রবিন বলল। নিন, খাওয়ার চেষ্টা করুন। থালিয়া। বিছানায় বসলো এলিনা, তার হাতেও একটা কাপ। ওঠো, ছেলেগুলো খুব ভালো, কফি বানিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, তবে ওরা বলছে আমাদেরকে নাকি ওষুধ খাইয়েছে লেমিল, ঘুম পাড়ানোর জন্যে। জোর করে উঠে বসলেন মিস ম্যাকফি। শরীরে বল পাচ্ছেন না যেন। রবিনের বাড়িয়ে দেয়া কাপটা নিলেন কাঁপা হাতে। দৃষ্টি স্বচ্ছ হয়নি এখনো। কয়েকবার চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, কি তোমরা কি জন্য এসেছ এখানে? ঘর ঘর শব্দ বেরোলো গলা দিয়ে। আগে কফিটা শেষ করুন, মোলায়েম গলায় বলল কিশোর। আমাদের কথা শুনতে হলে আগে মাথা পরিষ্কার হওয়া দরকার আপনার। কফি খেয়ে অনেকটা সুস্থ হলেন মিস ম্যাকফি। বলতে শুরু করলো কিশোর, আমরা এলিনার হেসের কাজ করছি। তার ডাকনাম উলফ। আপনার পাণ্ডুলিপিটা খুঁজে বের করতে তাকে সাহায্য করছি আমরা। আমার পাণ্ডুলিপি? বুঝতে পারছেন না যেন মিস ম্যাকফি। কিসের পাণ্ডুলিপি? আপনার মেমোয়ার্স, স্মৃতিকথা মিস ম্যাকফি। আমার স্মৃতিকথা? কই, শেষই তো করিনি। ও, তোমাদেরকে কিন্তু চিনতে পেরেছি। সে রাতে তোমরাই এসেছিলে পাহাড়ে পথ ভুল করে, যেদিন যেদিন আমরা সাবাট অনুষ্ঠান করেছিলেন। কিশোর বলল, লুকানোর কিছু নেই মিস ম্যাকফি, সব জানি আমরা। একটা শিশি দেখালো। পেছনের বেডরুমের বাথরুমে পেয়েছি এটা, ঘুমের ওষুধ। বেরিয়ে যাওয়ার আগে খাইয়ে দিয়ে গেছে লেমিল, যাতে দরজা খুলতে না পারেন আপনারা, কারোর সাথে কথা বলতে না পারেন। শিশিটার দিকে তাকিয়ে রইলেন মিস ম্যাকফি। যাওয়ার আগে চা বানিয়ে খাইয়েছিল? তাহলে তাতেই মিশিয়েছে, রবিন বলল। আগেও কি বেরোনোর আগে এরকম করেছে সে? দিন কয়েক আগে হঠাৎ বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সাধারণত
ওরকম সময়ে ঘুমাই না আমি। ভারী অদ্ভুত লেগেছিল। আরো অবাক হয়েছিলাম যখন এলিনা বলল একই সময়ে ও ঘুমিয়ে পড়েছে। সেই বিকেলেই হয়তো পাণ্ডুলিপিটা নিয়ে উলফের অফিসে গিয়েছিলেন লেমিল, কিশোর অনুমান করল। পাণ্ডুলিপি? এলিনার হেস? কণ্ঠের জোর বেড়েছে মিস ম্যাকফির। ব্যাপার কি, খুলে বলো তো। বলতে লাগলো কিশোর। মাঝে মাঝে কথা জুগিয়ে দিল রবিন আর মুসা। নোবার প্রেসে লেমিল ডিফের পাণ্ডুলিপি নিয়ে আসা থেকে শুরু করে আগুন লাগার কথা বলল, পাণ্ডুলিপি চুরি যাওয়ার কথা বলল। মেমোয়ার্স ছাপার কন্ট্যাক্টে আপনার সই রয়েছে, কিশোর বলল। তার মানে ওটাও জাল? নিশ্চয়ই, জোর দিয়ে বললেন মিস ম্যাক্সি। আমি কোনো কন্ট্রাক্টে সই করিনি। আর আমার লেখা স্মৃতিকথা এখনো এ বাড়িতেই আছে, আমার ড্রয়ারে। কাল রাতেও লিখেছি। ওই যে। বিছানার পায়ের দিকে রাখা বড় একটা চেস্ট অফ ড্রয়ার দেখালেন তিনি। ওটাতে আছে। ড্রয়ার খুলল মুসা। তিনজনেই দেখলো হাতে লেখা এক গাদা কাগজ পড়ে রয়েছে। এটা থেকে নিশ্চয়ই নকল করেছে লেমিল, রবিন বলল। তারপর নিয়ে গিয়ে দিয়ে এসেছে উলফেসকে। তারপর সেই কি চুরি করানোর ব্যবস্থা করেছে চার্লস গুডফেলোকে দিয়ে? চার্লস গুডফেলো? ভ্রু কুঁচকালেন মিস ম্যাকফি। চোরটা আবার এ শহরে এসেছে নাকি? ও, গুডফেলো তাহলে যাতে চোর, কিশোর বলল। হ্যাঁ, চোর। হাতে নাতে ধরেছিলাম ওকে একবার, ক্যাথরিন দ্য গ্রেট ছবির শুটিং এর সময়। ড্রেসিং রুমে ড্রয়ারে একটা হীরার হার খুলে রেখেছিলাম, সেটা চুরি করেছিল সে। পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, হাতে পায়ে ধরে অনেক মাফ চাইলো। তারপর বললো আর চুরি করবে না, ছেড়ে দিলাম। কিছুদিন পর আবার চুরি করলো। কয়েকজন মহিলার ব্যাগ থেকে টাকা। দি অ্যাসফেডেল স্টোরির শুটিং চলছে তখন। একেবারেই তো চোর, রবিন বলল। তার কথা আপনার স্মৃতিকথায় লিখেছেন নাকি? মনে হয় উল্লেখ করেছি। এটা একটা মোটিভ। তার ভয় বই পড়ে তাকে চিনে ফেলবে লোকে, যদিও আসল নাম সে কমই ব্যবহার করে। আর ল্যাবরেটরিতে ফিল্ম চুরি। কিসের ফিল্ম জানতে চাইলেন মিস ম্যাকফি। যেসব ছবি আপনি হার্ভে ভিডিওর কাছে বিক্রি করেছেন, জবাব দিল কিশোর। আপনি কি জানেন আপনার সমস্ত ছবির নেগেটিভ টেলিভিশন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে? নাকি আপনাকে ঘুম পাড়িয়ে রেখে আপনার অজান্তেই এই কাজটা করেছে লেভেল নিজেই? না, এটা আমি জানি। কথাবার্তা সব সেই বলেছে, তবে চুক্তি সই করেছি আমি। কিন্তু চুরি গেছে বললে? গেছে নোভার প্রেসের পাশের একটা ল্যাবরেটরি থেকে, প্রেসে আগুন লাগার আগে। তারপর সেগুলো ফেরত দেওয়া হবে বলে টাকা দাবি করা হয়েছে। আমার বিশ্বাস নিরাপদেই আছে ওগুলো, টাকা পেলে ফিরিয়েও দেবে। আপনি জানেন যে রাতে ওগুলো চুরি গেছে সে রাতে এখানে সাক্ষাৎকার নিতে এসেছিল হেনরি ফগ, টেলিভিশনে দেখানোর জন্যে। না তো, অবাক হলেন মিস ম্যাকফি। তাহলে সেই এসেছিল? লেমিল আমাকে বলেছে ব্যবসার কাজে একজন লোক আসবে। আমি দূরে রইলাম, সবসময় যেমন থাকি। কাজকর্মের দায়িত্ব সব তার উপর, আমি কোনোটাতে নাক গলাই না। পরের বিকেলেও দূরে দূরেই ছিলেন আপনি, যখন আমি আর উলফ এসেছিলাম, কিশোর বলল। মিস ম্যাকফি, নিজের জন্য একটা ফাঁদ তৈরি করেছেন আপনি, বিপজ্জনক ফাঁদ, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে। দীর্ঘশ্বাস ফেলেন অভিনেত্রী। আসলে লেমিলকে বিশ্বাস করেই ভুল করেছি। যত নষ্টের মূল ওই শয়তানটা। নোবার প্রেসের কাছে অগ্রিম টাকাও চেয়েছে, সবটাই মেরে দিত। বোঝা যাচ্ছে আপনার নাম ভাঙিয়ে খেয়ে আপনাকেই ঠকাতো। নোবার প্রেসের কাছে অগ্রিম টাকাও চেয়েছে, সবটাই মেরে দিত। বোঝা যাচ্ছে আপনার নাম ভাঙিয়ে খেয়ে আপনাকেই ঠকাতো। বেঈমান, ও এরকম করবে বিশ্বাসই করতে পারছি না। থেমে কি যেন ভাবলেন। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। সবসময় সে লোভী, তবে সেটা যে এই পর্যায়ে নেমেছে। ছি, আমাকে মিথ্যে কথা বলে ড্রাগ খাওয়ায়। মানুষ না লোকটা, পিশাচ। কতটা ক্ষতি করেছে, আরো কতটা করার প্ল্যান করেছে সেটা জানতে চান না? পরামর্শ দিল কিশোর। একা অভিনয় করুন না তার সঙ্গে। ও আজকে যখন বাড়ি ফিরবে ঘুমানোর ভান করে পড়ে থাকবেন, লক্ষ্য রাখবেন কি করে। একটা ফোন নম্বর দিয়ে যাব, দরকার হলেই যাতে আমাদেরকে পেতে পারেন, দুটো দিতে পারি।
হালিয়া, তাই করো, এলিনা বলল। লেমিলের সঙ্গে একটু রসিকতা করার ইচ্ছে আমার অনেক দিনের। সব সময় যেরকম গম্ভীর হয়ে থাকে আর সিরিয়াস ভাব দেখায়, পিত্তি জ্বলা যায় আমার। মজাটা ভালোই হবে, একমত হলেন মিস ম্যাকফি। কিন্তু ছেলেগুলোর কথা কেন বিশ্বাস করব? লেমিল যে এসব করছে তার প্রমাণ দরকার। প্রমাণ না? কমলা রঙের একটা ম্যাচের বক্স বের করলো রবিন। এটা জারের মধ্যে পেয়েছি। কফি বানাতে আগুন জ্বালানোর দরকার ছিল। এতে জাভা আইলস রেস্টুরেন্টের নাম রয়েছে, যেটাতে নিয়মিত খেতে যায় ডেভিড ওয়াল্টার। তার মানে ওয়াল্টারের সঙ্গে যোগাযোগ রেখেছিল লেমিল, কিশোর বলল। ফিল্ম চুরির সঙ্গে সেও জড়িত, পাণ্ডুলিপি চুরিতে জড়িত, নোবার প্রেসে আগুন লাগানোতেও তার হাত আছে। বেশ মজা, তাই না? হাততালি দিয়ে বলে এলিনা। পুরনো আমলের সেই ছবিগুলোর মতো, যেখানে নায়িকা গোয়েন্দাকে সাহায্য করে। চোরগুলোকে আমরা ধরবই। উলফের অ্যাপার্টমেন্টে পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গেল। উদ্বিগ্ন হয়ে পায়চারি করছে তখন তরুণ প্রকাশক। আপনার লাঞ্চ কেমন হলো? জিজ্ঞেস করলো রবিন। খারাপ না, সবচেয়ে দামি খাবার কিনে খাইয়েছি ওকে। দামি মার্টিনি, খেতেও পারে প্রচুর। গলা পর্যন্ত গিলে মুখের ভার কিছুটা কমলে তারপর কথা পারলাম। খারাপ খবরটা বললাম। খুব একটা চমকালো বলে মনে হলো না। শুনলই না যেন। হেনরি ফগের কথা চালিয়ে গেল। টেলিভিশন থেকে লোকটাকে পাঠানো হয়েছে মিস ম্যাকফির সাক্ষাৎকার নিতে, ফিল্মগুলো চুরি যাওয়ার পর। অথচ ম্যাডামের সঙ্গে দেখাই করতে পারল না। এতে নাকি বেশ মজা পেয়েছে লেমিল। হেনরিকে পছন্দ করে না সে। আমার মনে হয় না পুরোনো দিনে খুব একটা সদ্ভাব ছিল দুজনের মধ্যে। আর থাকবেই বাকি। লেমিল তখন ছিল সাধারণ এক সোফার। ইন্টারেস্টিং, কিশোর বলল। আরো বেশি ইন্টারেস্টিং মনে হলো, উলফ বলতে থাকলো, যখন পাণ্ডুলিপি খোয়া যাওয়ার কথাটা মাথায় ঢুকলো লেমিলের। পেঁচার মতো মুখ করে চোখ মিটমিট করতে লাগলো। ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে। কয়েকবার আমাকে বলল কথাটা। তারপর বেশি ভেবে মন খারাপ করতে মানা করে দিল। বলল মিস ম্যাকফি আবার নতুন করে লিখে দেবেন, তবে অ্যাডভান্সের টাকাটা ডাবল করে দিতে হবে। নতুন করে আরেকটা চুক্তি করতে হবে। দু হাতে মাথা চেপে ধরল উলফ। কি একটা বিপদে পড়লাম বলতো। নতুন করে আবার নোবার প্রেসের বাড়ি তুলতে হবে। যতদিন সেটা না হয় একটা অফিস ভাড়া করে কর্মচারীদের বসার ব্যবস্থা করতে হবে। আর এর জন্য টাকা দরকার প্রচুর। আর চাচাকে ছাড়া সেটা জোগাড় করতে পারবো না। তবে চাচা এলেও হয়তো পারবে না। আসার সঙ্গে সঙ্গে পুলিশে ধরবে। আগুন লাগিয়েছে সন্দেহে। নিজের বাড়ি নিজেই জ্বালিয়েছে বলে বীমা কোম্পানি হয়তো টাকা দেবে না। আর ওদিকে লেমিল ডাবল টাকা দাবি করে বসে আছে। 3 গোয়েন্দার দিকে তাকালো সে। লাঞ্চ খাইয়ে তো অনেক টাকা খরচ করলাম। কাজ হয়েছে কিছু? হয়েছে, রিপোর্ট লিখেই এনেছে রবিন। হেসে পকেট থেকে নোটবুক বের করলো রবিন, তারপর পড়তে লাগলো। মন দিয়ে শুনলো উলফ। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল মুখ। রবিনের শেষ হতে হতে পুরোপুরি হাসি ফুটল তার মুখে। বেঁচে গেছি, বেঁচে গেছি, গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো সে। আর অ্যাডভান্সের টাকা দিতে হবে না। না, লাগবে না, কিশোর বলল। জাভা হোটেলে ওয়াল্টারের সঙ্গে বসে খেয়েছে লেমিল। নিশ্চয়ই কথা হয়েছে অনেক। ফিল্মের জন্যও নিশ্চয়ই তাকে টাকা দিতে চেয়েছে ওয়াল্টার। তার মানে লেমিলও ওই চুরিতে জড়িত। নোভার প্রেসে আগুন লাগাবার যন্ত্রটাও সেও বসিয়ে থাকতে পারে, কথার পিঠে যোগ করলো উলফ। তারও সুযোগ ছিল সেটা করার। বাঁচলাম। সেটা অবশ্য প্রমাণ করতে হবে আমাদের। বললেই তো আর কেউ বিশ্বাস করবে না। আগুন লাগানোর সঙ্গে লেমিলকে জড়ানোর কোনো উপায় আছে? তাহলে চাচাকে বাঁচানো যায়। যেমন ধরো, যন্ত্রটার কোনো জন্য নিশ্চয়ই ম্যাগনেসিয়াম কিনতে হয়েছে। কোন দোকান থেকে কিনলো এটা বের করা যায় না? কোনোখান থেকে তো নিশ্চয়ই জোগাড় করেছে। খুশি হয়ে উঠল কিশোর। অনেকগুলো ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। আপনার অ্যাপার্টমেন্টটা একটু খুঁজে দেখবেন? খুঁজবো? সোজা হয়ে উঠল উলফ। কেন, কি পাওয়া যাবে?
ম্যাগনেসিয়াম। কি বলছো তুমি? এখনো ভাবছো চাচাই এ কাজ করেছে? দেখো, আমি জানি আমার চাচার মতো ভালো মানুষ হয় না, লোকে যাই বলুক এরকম একটা অন্যায় সে করতেই পারে না। আমিও জানি পারেন না। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিশোর, এমন ভঙ্গিতে মাথা কাত করে রেখেছে যেন পাশের ঘরের কথা শুনছে। একটা ব্যাপার সারাক্ষণই আমাকে খুঁজিয়েছে এই কেসের, যেটা ধরি ধরি করেও ধরতে পারছিলাম না। এখন জানি সেটা কি। দেখেও দেখিনি আগে। আসলে দুটো ব্যাপার মিল করেছি, প্রয়োজনের সময় খতিয়ে দেখে নেব। প্রমাণ ওখানেই রয়েছে, আমি জানি আছেই। নিজের মনেই ভাবছি এখন কিশোর পশা। কৈফিয়ত দেওয়ার মতো করে বলল মুসা। কিশোরের খাপছাড়া কথা বুঝতে না পেরে হাঁ করে তার দিকে তাকিয়ে রয়েছে উলফ। সব ঠিক হয়ে যাবে, উলফকে আসার কথা শোনালো রবিন। কিশোরের স্মৃতিটাকে আমরা ফটোগ্রাফিক মেমোরি বলি। কিছু দেখলে কিংবা শুনলে আর কখনো ভোলে না। সময় হলে কম্পিউটারের মতো স্মৃতির ভাড়ার ঘেঁটে ঠিক বের করে আনবে দরকারি জিনিসটা। অ্যাপার্টমেন্টটা খোঁজা দরকার, কিশোর বলল। আপনার চাচার ঘর থেকেই শুরু করা যাক। করো, উলফ বলল, যদি লাভ হয়। বড় বেডরুমটায় ওদেরকে নিয়ে গেল সে। দক্ষিণ মুখ জানালা, সোজা আলমারির কাছে চলে এলো কিশোর। স্লাইডিং ডোর এটার। ঘরের এক পাশে প্রায় পুরো দেয়ালটাই জুড়ে রয়েছে। টেনে দরজা সরালো। ডজন ডজন চমৎকার ছাঁটের জ্যাকেট দেখা গেল, আর অসংখ্য চকচকে জুতা। জ্যাকেটগুলোর পকেট হাতড়াতে শুরু করলো কিশোর। মিনিট কয়েক পরেই বলল, পেয়েছি। চামড়ার রঙের একটা ফ্লানেলের জ্যাকেটের পকেট থেকে টেনে বের করলো ধাতুর পাতলা একটা টুকরো। ম্যাগনেসিয়াম, উলফ বলল। ল্যাবরেটরিতে টেস্ট করতে নিলে তাই বলবে, আমি শিওর, জবাব দিল কিশোর। এখন আমি আরেকটা ব্যাপার শিওর যে আপনার চাচা আগুন লাগাননি, অযথাই আতঙ্কিত হয়ে পালিয়েছেন। তিনি অপরাধী হলে এটা এখানে রেখে যেতেন না। বিছানার পাশে রাখা ফোনটা বাজতে শুরু করলো। জবাব দিতে চান? উলফকে জিজ্ঞেস করলো কিশোর, হাসছে। মিস ম্যাকফিকে এই নম্বর দিয়ে বলে এসেছি অস্বাভাবিক কিছু ঘটলে যেন যোগাযোগ করেন। আরেকটা নম্বর অবশ্য দিয়েছি, আমাদের হেডকোয়ার্টারের। মনে হয় কিছু একটা করে বসেছে লেমেল। রিসিভার তুলে নিয়ে কানে ঠেকালো উলফ। হ্যালো। ওপাশের কথা শুনে রিসিভারটা বাড়িয়ে দিল কিশোরের দিকে। মিস ম্যাকফি তোমাকে চাইছেন। ওপাশের কথা শুনতে শুনতে হাসি ছড়িয়ে পড়ল কিশোরের মুখে। ভালো হয়েছে মিস ম্যাকফি, অবশেষে বলল সে। এরকম কিছুই আশা করেছিলাম আমি। লেমেল যদি কিছু খেতে দেয়, নিয়ে খাওয়ার ভান করবেন। মিস ফিউজকেও হুঁশিয়ার করে দিন, লেমেল যখন লোক ডাকবে দুজনেই সতর্ক হয়ে থাকবেন, আর অবশ্যই ঘুমের ভান করে পড়ে থাকবেন। আপনারা সাহায্য করলে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো, পুলিশের কাছে প্রমাণ হাজির করতে পারবো। ওখানে আরেকজন লোক থাকলে খুব ভালো হতো, হেনরি ফগ। টেলিফোনে কিশোরের সঙ্গে কি কথা হচ্ছে শুধু তার কথা শুনে কিছু বুঝতে পারল না ঘরের অন্যেরা। মাথা ঝাঁকালো সে। হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না তাতে। হার্ভে ভিডিওতে খোঁজ নিলেই ওরা আপনাকে ফগের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তাকে বলবেন মেমোয়ার্সে তার ব্যাপারে কিছু লিখেছেন আপনি। সব কথা মনে নেই, কোনো কোনো ব্যাপারে সন্দেহ আছে। তার সঙ্গে আলোচনা করতে চান ওসব ব্যাপার নিয়ে। কারণ কিছু ভুল ভাল হয়ে গেলে লোকের কাছে বেকায়দা অবস্থা হয়ে যেতে পারে তার। ছুটতে ছুটতে আসবে তখন সে। বলবেন রাত 9টায় যেন আসে। ও পাশের কথা শুনতে লাগলো কিশোর, মাথা ঝাঁকালো, হাসলো। ফাইন, আমরা চলে আসবো। খেয়াল রাখবেন কুত্তাটা যেন ছাড়া না থাকে। রিসিভার রেখে দিল সে। চার্লি নামে একজনকে ফোন করেছিল লেমেল। মিস ম্যাকফি শুনে ফেলেছেন। আজ রাতে লোকটাকে আসতে বলেছে সে। টাকা নাকি রেডি রাখবে। চার্লস গুডফেলো, বলে উঠল মুসা। মনে হচ্ছে। আর মিস ম্যাকফি যদি হেনরি ফগকে আনতে পারেন, একসাথে সবকিছু সুরাহা করে ফেলতে পারবো আমরা। ডিফ, ফগ আর গুডফেলোকে একসাথে দেখতে ভালোই লাগবে আশা করি। কে কে আসতে চাও? জিজ্ঞেস করছো কেন আবার? যাবই তো। মুসা বলল। উলফ বলল, আমাকে নেবে? নিশ্চয়ই, আপনার চাচাকে নিয়ে আসা দরকার। খুব খারাপ সময় যাচ্ছে ভদ্রলোকের। পুরো ব্যাপারটা তারও দেখা দরকার। চমৎকার হবে। তা চাচাকে পাবো কোথায়? চুরুট কেনেন কোত্থেকে? কাল সকালে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে একটা চুরুটও ছিল না তার বাক্সে। দামি একটা ব্র্যান্ড খান, যেটা সচরাচর পাওয়া যায় না। ঠিক বলেছি?
মাথা ঝাঁকালো উলফ। স্পেশাল ডাচ সিগার খান, সব দোকানে পাওয়া যায় না ওই জিনিস। নিজের গাড়িটা নিয়ে গেছেন তাই না? আবার মাথা ঝাঁকালো উলফ। যদি পথে পথে থাকেন তাহলে আর কিছু করার নেই আমাদের, তবে আমার মনে হয় না ওরকম ড্রাইভিং ভালো লাগবে তার। এই সময় ভীষণ ভয় পেয়েছেন, ভাববেন সবসময় পুলিশ তার উপর নজর রেখেছে। তবে যেখানেই থাকুন ধূমপান তাকে করতেই হবে, বরং আগের চেয়ে বেশি, কারণ নার্ভাস হয়ে পড়লে বেশি সিগারেট টানে ধূমপায়ীরা। কোত্থেকে চুরুট কেনেন তিনি? বার্টন বইয়ের একটা ছোট দোকান থেকে। চাচার জন্য বিশেষ অর্ডার দিয়ে চুরুট আনায় ওরা। তাহলে গত 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই ওদের সঙ্গে তার দেখা হয়েছে। কয়েক মিনিটের মধ্যে উলফের গাড়িতে করে বার্টন বইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। দোকানদারদের সঙ্গে আপনি কথা বলবেন, উলফকে বলল কিশোর। গিয়েই আমরা প্রশ্ন শুরু করলে কিছু ভেবে বসতে পারেন দোকানি। বলবেন চাচা ভাতিজায় ঝগড়া করেছেন, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন উনি, তাকে ফিরিয়ে নিয়ে যেতে গেছেন। তাকে দেখেছেন কিনা জিজ্ঞেস করবেন। বিশ্বাস করবে? করবে। পুলিশের ভয় পালিয়েছে এ কথা তো আর বলতে পারবেন না, পারবেন? না, তাই কি আর বলা যায়? হাসলো উলফ। মোড় নিয়ে আরেকটা রাস্তায় উঠে কিছু দূর এগিয়ে গাড়ি থামালো একটা ছোট্ট দোকানের সামনে। দোকানটার নাম দি হিউমিডার। আমার সাথে আসবে তোমরা? কিশোর, তুমি যাও, রবিন বলল। সবাই দল বেঁধে যাওয়াটা ভালো দেখাবে না। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকলো কিশোর আর উলফ। ওয়েস্টকোট পরা সাদা চুল একজন লোক ঝাড়ন দিয়ে কাউন্টার ঝাড়ছে। আরে মিস্টার হেস, গুড আফটারনুন। ঝাড়া থামিয়ে বলে উঠল লোকটা। নিশ্চয়ই চাচার চুরুটের জন্য এসেছেন, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। না, সেজন্যে আসিনি। লাল হয়ে যাচ্ছে উলফের গাল। কাল চুরুট কিনেছিল না? হ্যাঁ, কিনেছিলে তো, তাই তো জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি। না, চুরুটের জন্য আসিনি। আসলে কাল ঝগড়া করেছিলাম, রেগে মেগে বেরিয়ে গেল। ওরকমই তো স্বভাব, কিছু হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মাপটাপ চেয়ে ধরে নিয়ে যেতে এসেছি। কোথায় আছে জানেন? বলেছে? না, কিছু বলেনি তো। উলফের কানে কানে কি বলে দিল কিশোর। গাড়ি নিয়ে এসেছিল? জিজ্ঞেস করলো উলফ। মনে হয় না, হেঁটেই তো এলেন দেখলাম, বেরিয়ে ডান দিকে চলে গেলেন। ও ঠিক আছে, থ্যাংক ইউ। প্রায় ছুটে দোকান থেকে বেরোলো উলফ। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে হোঁচট খেলো দরজায়। কি করে এসব কাজ করো তোমরা? বেরিয়েই বলে উঠল সে। অসম্ভব, ইম্পসিবল, আমি তো কথাই ভুলে যাচ্ছিলাম। গাড়ির সিটে হেলান দিয়ে হাঁপাতে লাগলো সে। হাসলো কিশোর। দোকানদার কি বললো খেয়াল করেছেন? হেঁটে এসেছিলেন আপনার চাচা, তার মানে কাছাকাছি কোথাও রয়েছেন। রাস্তা ধরে চালান, খুব ধীরে। ইঞ্জিন স্টার্ট দিল উলফ। গড়িয়ে গড়িয়ে চলল গাড়ি। দুপাশের বাড়িগুলোর সামনেটা দেখছে কিশোর। যেসব জায়গায় গাড়ি রাখা হয় রবিন আর মুসাও দেখছে। আচমকা কাত হয়ে গিয়ে আঙুল তুলল রবিন। পথের বাঁয়ে ছোট্ট একটা মোটেল দেখালো। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। এরকম জায়গায় মিস্টার হেসের থাকার উপযুক্ত, ভদ্রলোকের জায়গা। সাইনবোর্ড বলছে গাড়ি রাখার গ্যারেজও আছে। নিশ্চয়ই গাড়িটাও লুকিয়ে রাখতে চাইবেন তিনি। 23 নম্বর রুমের পাশের গ্যারেজটাই একমাত্র বন্ধ দেখছি এখন, মুসা বলল। রুমটার পাশে পার্কিং স্পেসে গাড়ি ঢোকালো উলফ। নেমে পড়লো চারজনই। 23 নম্বর ঘরের দরজায় টোকা দিল উলফ। চাচা, ও চাচা, দরজা খোলো জলদি। সাড়া নেই। মিস্টার হেস, এবার কিশোর ডাকলো। খুলুন। আমরা জানি নুবার প্রেসে আগুন আপনি লাগাননি। আসল অপরাধীকে ধরার জন্য ফাঁদ পাততে যাব আমরা। আমাদের সঙ্গে আসতে চাইলে আসতে পারেন। পুরো 1 মিনিট নীরবতার পর দরজা খুলে গেল। বেশ, বললেন হাইমার হেস। খুললাম দরজা, এসো ভেতরে এসো, সব শুনি আগে, তারপর বুঝবো কি করা যায়। গোধূলি বেলায় কোস্ট হাইওয়ে ধরে ম্যাকফি রেঞ্জের দিকে চলল উলফ। তার সাথে রয়েছে 3 গোয়েন্দা আর হাইমার হেস। এখন আর আগের মতো বিষণ্ণ লাগছে না তাকে। উদ্বিগ্ন নয়, বরং উত্তেজিত। বারবার পকেটে হাত বোলাচ্ছেন পিস্তলের উপর। রেঞ্জে ঢুকলো গাড়ি। বাড়ির সামনে একটা মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে। ওটার পেছনে হালকা রঙের আরেকটা ফোর্ড। নিশ্চয়ই ডেভিড ওয়াল্টারের গাড়ি, অনুমানে বলল কিশোর। মার্সিডিজটা তো চিনি, লেমিলের। ব্যবস্থা করতে হয় যাতে পালাতে না পারে। হাসল মুসা।
দরজার টান দিয়ে দেখলো দুটো গাড়িরই তালা নেই। ভালো, বলল সে। পকেট থেকে প্লায়ার্স বের করে কাজে লেগে গেল। ইগনিশনের তার কেটে দিল। চাবি দিয়ে আর কাজ হবে না, স্টার্ট নেবে না ইঞ্জিন। আমি এখানেই থাকি, বলল সে। হেনরি না আসা তো লুকিয়ে থাকবো। গুড লাক। বারান্দার সিঁড়ি বেয়ে উঠতে লাগলো অন্য চারজন। ভেতরে উত্তেজিত ঘেউ ঘেউ শুরু হয়ে গেল, তবে অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে, আর কেমন যেন চাপা স্বর। সেলারে আটকেছে কুত্তাটাকে, রবিন বলল। ভালোই হয়েছে, বলল কিশোর। ওই জানোয়ারটার মুখোমুখি হতে চাই না আমি, দেখলেই ভয় লাগে। লেভেলের কথা মানেও, কামড়ে দিতে বললে কামড়ে দেবে। বারান্দায় উঠে বেল বাজালো কিশোর। হলে পায়ের আওয়াজ হলো। ভেতর থেকে ডেকে জিজ্ঞেস করলো, লেমেল? কে? চেঁচিয়ে জবাব দিল কিশোর। মিস্টার ডিশের সঙ্গে কথা আছে। দরজা খুলে গেল। তাকিয়ে রয়েছে লেমেল। মিস্টার হাইমার হেস আপনার সঙ্গে কথা বলতে চান, কিশোর বলল। আর মিস্টার এলিনর হেসও, সেজন্যই এসেছেন দুজনে। সরে জায়গা করে দিল কিশোর। তার পাশে এসে দাঁড়ালো উলফ। লেমেলকে বলল, খবর না দিয়ে হুট করে চলে এলাম, সরি, কিন্তু আসাটা জরুরি ছিল। দরজায় বাধা হয়ে দাঁড়ালো লেমেল। কি হয়েছে? আপনাদের ঢুকতে দিতে কোনো অসুবিধে ছিল না, কিন্তু ম্যাডাম শুয়ে পড়েছেন, বিরক্ত করলে রেগে যাবেন। তার কথার পরোয়া করল না উলফ। ঠেলে পাল্লা পুরোপুরি খুলে ভিতরে ঢুকে পড়ল। তার পেছনে ঢুকলো দুই গোয়েন্দা আর হাইমার হেস। কিশোর পাশার সঙ্গে আগেই পরিচয় হয়েছে আপনার? তাকে দেখিয়ে বলল উলফ। কৌতূহল তার খুব বেশি। অনেকের ধারণা অন্যের ব্যাপারে বেশি নাক গলায়। তার কৌতূহল মেটাতেই আজ রাতে আসা। অবশ্য আমারও যে কিছুটা নেই তা নয়। উলফ আর কিশোরকে এগোতে দেখে পিছিয়ে গেল লেমেল। পেছাতে পেছাতে একেবারে লিভিং রুমের মধ্যেই ঢুকে পড়ল। সেখানে পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে ডেভিড ওয়াল্টার। হাতের প্যাকেটটা লুকোনোর জায়গা খুঁজছে। পাণ্ডুলিপিটা তাই না? জিজ্ঞেস করলো কিশোর। নোভার প্রেসে যেদিন আগুন লেগেছিল সেদিন এলিনার হেসের অ্যাপার্টমেন্ট থেকে চুরি করেছিলেন। প্যাকেটটা ওয়াল্টারের হাত থেকে খসে মেঝেতে পড়ে ছিঁড়ে গেল আবরণ। ভেতর থেকে ছড়িয়ে পড়লো অনেকগুলো কাগজ। ঘুরে জানালার দিকে দৌড় মারল সে। খবরদার ওয়াল্টার! ধমক দিয়ে বললেন হাইমার হেস। কাঁধের উপর দিয়ে ফিরে তাকিয়ে স্থির হয়ে গেল ওয়াল্টার। হাইমারের হাতে পিস্তল দেখে আর এক পাও নড়ল না। মেঝে থেকে পাণ্ডুলিপিটা কুড়িয়ে নিল উলফ। পাতা উল্টে দেখল, শুরুর কয়েকটা প্যারাগ্রাফ পড়ল, হাসলো। তারপর এটাই। হলে ফিরে এলো কিশোর। ডাকলো, মিস ম্যাকফি। অনেক ঘুমিয়েছেন, লেমেল বলল। ডাকাডাকি করবে না, ঘুম ভাঙলে বিরক্ত হবেন। ওসব কাগজের ব্যাপার কিচ্ছু জানি না আমি। লোকটা নিয়ে এসেছে। মুখের কথা মুখেই আটকে গেল তার। মিস ম্যাকফিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তার সাদা সোনালি চুল আলগা খোপা করে ঝুলিয়ে দিয়েছেন ঘাড়ের ওপর। সুন্দর মুখে হাসি, দুঃখ এবং খুশি মেশানো। লেমিল! কণ্ঠস্বরে সামান্য ধার প্রকাশ পেল তার। আমাকে জাগতে দেখে নিশ্চয়ই চমকে গেছো তুমি। নিশ্চয়ই আশা করনি এভাবে নেমে আসতে পারি আমি। ওয়াল্টারের উপর চোখ পড়ল তার। হাঁ করে তাকিয়ে রয়েছে লোকটা। আরে, চার্লসও তো আছো দেখছি। তোমার সাথে আবার দেখা হবে ভাবিনি। খুশি হলাম। লিভিং রুমে এসে চেয়ারে বসলেন তিনি। এলিনাও নেমে এলো সিঁড়ি দিয়ে, ফ্যাকাশে নীল চোখে মিটিমিটি হাসি। মিস ম্যাকফির পেছনে জানালার চৌকাঠে উঠে বসল সে। ওগুলো কি? উলফের হাতের কাগজগুলো দেখিয়ে জিজ্ঞেস করলেন অভিনেত্রী। হেসে কাগজগুলো মিস ম্যাকফির হাতে দিল উলফ। আমার নাম এলিনর হেস, মিস ম্যাকফি। ডাকনাম উলফ। আমার অফিসে দিয়ে এসেছিল লেমেল ডিভ। যেদিন আপনার ফিল্মগুলো চুরি গেছে সেদিন বিকেলে। দ্রুত প্রথম পৃষ্ঠাটায় চোখ বোলালেন মিস ম্যাকফি। আমার কপিটার হুবহু নকল। ইস লেমিল, তুমি কি আমার লেখা নকল করে আমারই পাণ্ডুলিপি বলে দিয়ে এসেছো? এরকম একটা কাজ করে পার পাবে ভেবেছিলে কি করে? একদিন না একদিন আমি জেনে যেতামই ছাপা হলে। বারান্দায় পদশব্দ শোনা গেল। বেল বাজল। হেনরি ফগ এসেছে, মিস ম্যাকফি বললেন। এলিনা, নিয়ে এসো ওকে। ছুটে বেরিয়ে গেল এলিনা।
ফিরে এলো হেনরি ফগকে সঙ্গে নিয়ে। ঘরের মধ্যে নজর পড়তেই কঠিন হয়ে গেল লোকটার চেহারা। মিস ম্যাকফির কাছে এসে সামান্য মাথা নুইয়ে সম্মান জানালো। আজ পার্টি দিচ্ছেন এ কথা কিন্তু বলেননি, ফগ বলল। বহু বছর পর দিলাম, মিস ম্যাকফি বললেন। বসো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও কিশোর পাশা। আগেও বোধহয় দেখা হয়েছে তোমার সাথে। ওই এসে আমাকে বলল আমার পাণ্ডুলিপি নকল করে মিস্টার হেসের কাছে বিক্রি করে দিয়েছে লেমিল। আমার ধারণা তারপর সেটার চুরি করানোর ব্যবস্থাও সেই করিয়েছে। ঠিক বললাম না কিশোর? হ্যাঁ, তাই ঘটেছে, জবাব দিল কিশোর। গল্পটা খুলেই বলি। এর অনেকটাই আমার আন্দাজ, তবে আশা করি সেটা যাচাই করে দেখে নিতে পারবো। কিছুদিন আগে হঠাৎ করেই চার্লস গুডফেলো ওরফে ডেভিড ওয়াল্টারের সঙ্গে দেখা হয়ে যায় লেমিল ডিফের জাভা আইলস রেস্টুরেন্টে। ওখানেই জানতে পারে ওয়াল্টার একটা প্রকাশনা সংস্থায় কাজ করছে। লেমিলের মগজ শয়তানি বুদ্ধিতে ঠাসা, সারাক্ষণই অন্যায়ভাবে টাকা রোজগারের চিন্তায় থাকে। তার মাথায় এলো মিস ম্যাকফির পাণ্ডুলিপি নকল করে বিক্রি করে দেওয়ার বুদ্ধিটা। একই সাথে বইটা প্রকাশ করা ঠেকানোরও প্ল্যান করলো, কারণ তার জানা আছে এভাবে অন্যের জিনিস চুরি করে এনে ছাপা যায় না, কথাটা জানাজানি হবেই। লেমিল ঠিক করলো পাণ্ডুলিপি জমা দিয়ে অ্যাডভান্সের টাকাটা মেরে দেবে সে, তারপর ওটা চুরি করে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে। উলফের কাছ থেকে চুরি গেলে সেও কিছু বলতে পারবে না, বরং নরম হয়ে থাকবে লেমিলের কাছে। তারপর সুযোগ মতো মিস ম্যাকফিকে বুঝিয়ে শুনিয়ে উলফের কাছেই আসল পাণ্ডুলিপিটা আবার বিক্রি করবে লেমিল। প্রথম কপিটা চুরি যাওয়ায় এমনিতেই অপরাধী হয়ে থাকবে উলফ নিজের কাছেই, দ্বিতীয়টা তখন ডাবল অ্যাডভান্স দিয়ে নিতেও আপত্তি করবে না। গুডফেলোর সঙ্গে আলাপ করলো লেমিল, রাজি হলো গুডফেলো। হলো মানে বাধ্য হলো, তাকে ব্ল্যাকমেইল করলো লেমিল। ভয় দেখালো রাজি না হলে তার আসল পরিচয় হেসের কাছে ফাঁস করে দেবে। সে যে একবার মিস ম্যাকফির হার চুরি করে ধরা পড়েছিল বলে দেবে, চোরকে তখন আর চাকরিতে রাখবেন না হেস। তারপর এলো কিভাবে পাণ্ডুলিপিটা নষ্ট করবে সেই প্রশ্ন। নোবার প্রেসে আগুন লাগিয়ে দিল গুডফেলো। তারপর যখন জানলো আগুনে পড়েনি পাণ্ডুলিপিটা, উলফের কাছে রয়ে গেছে, তখন গেল তার বাড়িতে চুরি করার জন্যে। উলফের ডেস্ক থেকে চাবি চুরি করে নিয়ে গিয়ে ডুপ্লিকেট বানিয়ে রেখেছিল আগেই, আমি শিওর। যা চোর লোকটা, স্বভাবই ওরকম। কোথাও মূল্যবান কিছু আছে ভাবলে আর সিন্ধুক আলমারির চাবি পেলে ডুপ্লিকেট বানিয়ে রাখবেই, পরে কাজে লাগানোর জন্যে। এই ক্ষেত্রেও তাই হয়েছিল আমার বিশ্বাস। ওষুধের কোম্পানিতে কাজ করতো সে, নিশ্চয়ই ওখানকার চাবিও ছিল তার কাছে। কাজে গিয়ে স্টোর রুম খুলে ম্যাগনেসিয়াম চুরি করে আনতে অসুবিধা হয়নি। বোকামিটা করেছে মিস্টার হেসের ওপর দোষটা চাপাতে গিয়ে, তার জ্যাকেটের পকেটে ম্যাগনেসিয়ামের টুকরো রেখে বাড়াবাড়ি করে ফেলেছিল। মুখ তুললেন মিস ম্যাকফি। আমার ফিল্ম চুরির সঙ্গে এর কি সম্পর্ক? ওই ডাকাতদের তুলনায় পাণ্ডুলিপি জাল করাটা কোনো অপরাধী না। ওগুলো থেকে $25 লাখ পেয়ে যেত ওরা। আজ বিকেলেই টাকাটা নিয়ে নিয়েছে মিস ম্যাকফি, জানালো কিশোর। আপনি জানেন না, 6টার খবরে বলেছে $25 লাখ নোটের একটা প্যাকেট হলিউড পাউলের কাছে একটা পার্কিং লটে রেখে দিয়ে এসেছিল হার্ভে ভিডিওর প্রতিনিধি। তাকে বলে দেওয়া হয়েছে ফোনে যেন ব্রঞ্জ ক্যানিয়ন থেকে ফিল্ম ভর্তি ভ্যানটা নিয়ে আসে, ওখানে রেখে দেওয়া হবে। অবাক হয়ে গেছেন মিস ম্যাকফি। সাংঘাতিক কাণ্ড। কিন্তু কিন্তু আজ বিকেলে তো লেমিল বাড়িতে ছিল। ফিল্ম চুরিতে লেমিল জড়িত নয়, কিশোর বলল। তাতেও সাহায্য করেছে ডেভিড ওয়াল্টার, আসল হোতা হেনরি ফগ। পাগল হয়ে গেছে, চিৎকার করে বলল ফগ। জবাব দিল না কিশোর। হলে গিয়ে ঠুকে দরজা খুলে দিল। এসো। আবার লিভিং রুমে দরজায় এসে দাঁড়ালো সে, পাশে মুসা। অবাক হয়েছেন? ফগের দিকে তাকিয়ে ভ্রু নাচালো কিশোর। হওয়ারই কথা, কারণ তাকে গাড়ির ট্যাঙ্কে আটকে ফেলে রেখে এসেছিলেন। ভেবেছিলেন মরে গেছে না, কিংবা কোনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাগল, বদ্ধ, উন্মাদ তুমি, ফগ বলল। এখানে আর থাকছি না আমি, শুধু শুধু অপমান হতে হবে। আপনি থাকলেই আমরা খুশি হব। পিস্তল দেখালেন হাইমার হেস। চেয়ারে বসে পড়ল ফগ, কোলের উপর হাত। বেশ, বাধ্য করলে আর কি করব, হাসল উলফ। হয়েছে কিশোর, বলে যাও। ঘরের ভেতরে ফিরে এলো কিশোর। সেদিন তার অফিসে গিয়েছিলাম, হেনরিকে দেখালো সে।
বলো ড্রাগ অ্যাবিউজের ওপর গবেষণা করছে টিভি সিরিয়ালের জন্য। বলেছে খোঁজ পেয়েছে কিছু ওষুধ কোম্পানি নাকি ড্রাগ স্মাগলিং এ জড়িত। আমার মনে হয় ওসবের খোঁজ খবর করতে গিয়ে ওয়াল্টারের সঙ্গে তার পরিচয়। তখন ওষুধ কোম্পানিতেই চাকরি করতো ওয়াল্টার। লেমেল ডিফের মতো এই হেনরি ফগও চিনতে পারলো তাকে। জানে মিস ম্যাকফির হার্ট চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে। চোর এ কথা প্রকাশ হয়ে পড়লে কোথাও চাকরি করতে পারবে না ওয়াল্টার। সেই সুযোগটাই নিল ফগ। তাকে ব্ল্যাকমেইল করলো, চাপ দিতে লাগলো তার হয়ে কাজ করে দেওয়ার জন্যে। হেনরি, উলফ জিজ্ঞেস করলো, এই কাজই করেছেন তাই না? আমি কিছু বলতে চাই না। মুখ ঘুরিয়ে নিল ফগ। ওয়াল্টার কতদিন ধরে আপনাকে ব্ল্যাকমেইল করছে ফগ? আমি শুধু উকিলের সঙ্গে কথা বলবো, রুক্ষ স্বরে জবাব দিল ওয়াল্টার। আর কারোর সঙ্গে নয়। বেশ, মোটেও নিরাশ হলো না কিশোর। আগের কথার খেই ধরল। ওই সময় এমন একটা ঘটনা ঘটলো যাতে বেশ নাড়া খেলো হেনরি ফগ। শুনল হার্ভে ভিডিও মিস ম্যাকফির সমস্ত ফিল্মের নেগেটিভ কিনে নিতে রাজি হয়েছে। ফগকে বলে দিল কোম্পানি আপাতত ড্রাগ অ্যাবিউজের ওপর টাকা খরচ করতে পারবে না, কারণ বাজেট অন্য কিছুতে খরচ করে ফেলা হয়েছে। হেনরির বেশ বিরক্ত হয়েছিল, কোনো সন্দেহ নেই। মিস ম্যাকফিকে দেখতে পারে না সে। আরেকটা কথা ভাবল সে, সারা জীবনের পরিশ্রমের ফসল নষ্ট হতে দেখলে নিশ্চয়ই খুব ঘাবড়ে যাবেন তিনি। সে যা বলবে তাতেই রাজি হয়ে যাবেন। ফিল্মগুলো চুরি করে শেষে চাপ দিয়ে মিস ম্যাকফির কাছ থেকে মোটা টাকা আদায় করতে পারবে। হেনরি ফগ জানে কোন দিন ল্যাবরেটরিতে ফিল্মগুলো পাঠানো হবে, সেই খবর বের করতে পারবে সে। হার্ভে ভিডিওর যে কোনো কর্মচারীর পক্ষেই সেটা জানা কঠিন কিছু নয়। তাছাড়া ওটা গোপন কোনো ব্যাপারও নয়। তৈরি হতে লাগলো সে। ওয়াল্টারকে বাধ্য করলো ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে ল্যাবরেটরির পাশের কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে। প্রথমে রাজি না হলেও শেষে যখন ওয়াল্টার দেখলো নোভার প্রেসে বেশ বড় পোস্টে চাকরি পাচ্ছে, লুফেই নিল সে। ল্যাবরেটরিতে এলো ফিল্মগুলো। আগে থেকেই নজর রেখেছে ওয়াল্টার। ততদিনে তার জানা হয়ে গেছে ল্যাবরেটরির কর্মচারীদের কাজের শিডিউল। দেখেছে বেশিরভাগ কর্মচারী বিকেল 5টার পরে বেরিয়ে যায়। যেদিন ডাকাতি করলো সেদিন অফিস ছুটির পর বেরিয়ে গিয়ে হেনরি ফগের সঙ্গে মিলিত হলো সে। দুজনে মিলে ঢুকে পড়ল ল্যাবরেটরিতে। টেকনিশিয়ানকে পিটিয়ে বেহুশ করে ফিল্মগুলো গাড়িতে তুলে নিয়ে পালালো। সেদিন বিকেলটা খুব ব্যস্ত থাকতে হয়েছে ওয়াল্টারকে, কারণ সেই দিনই নোভার প্রেসে পাণ্ডুলিপি নিয়ে গেছে লেবেল। ডাকাতি করার সুবিধার জন্য আগুন লাগানোর যন্ত্রটা পাততে হয়েছে। তারপর ফিল্ম চুরি করে রেখে এসে খোঁজ নিতে হয়েছে পাণ্ডুলিপিটা পড়ছে কিনা। পড়েনি শুনে ছুটে যেতে হয়েছে উলফের বাড়িতে চুরি করার জন্যে। অযথা বকবক করছো, কঠোর স্বরে বলল হেনরি ফগ। এর কিছুই প্রমাণ করতে পারবে না। তা পারবো, শান্ত কণ্ঠে বলল কিশোর। প্রথমে বেশ অসুবিধায় পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কিছু। তারপর সব খাপে খাপে মিলে গেল। ফিল্ম চুরি করেছেন যে রাতে, সে রাতে এখানে এসেছিলেন লেভেল ডিফের সাক্ষাৎকার নিতে। বলেছেন ডাকাতিটা করেছে দুজন লোক। কথাটা ঠিক, কিন্তু কি করে জানলেন দুজনেই করেছে? আপনার জানার তো কোনো উপায়ই ছিল না। নিজে এতে জড়িত না থাকলে পুলিশ পর্যন্ত জানতো না তখনও, কারণ টেকনিশিয়ানকে বেহুশ করে ফেলেছিলেন। সে ছাড়া ডাকাতির আর কোনো সাক্ষী ছিল না। পুলিশ সে খবর জানার অনেক আগেই লেমেল আর আপনার সাক্ষাৎকার রেকর্ড হয়ে গেছে। ট্রাক করলো হেনরি। আমি আন্দাজ করে বলেছিলাম দুজন লোককে করতে পারে। তা না হয় বললেন, কিন্তু আঙুলের ছাপের ব্যাপারে কি যুক্তি দেখাবেন? আঙুলের ছাপ? কিসের আঙুলের ছাপ? আপনি দেখেছেন ওয়াল্টারকে অনুসরণ করে সাউথিস ইয়ার্ডে গেছে মুসা। ফিল্ম ভর্তি গাড়িটা সরানোর প্রয়োজন ছিল ওয়াল্টারের, কারণ তাকে সন্দেহ করতে শুরু করেছে অ্যারসন স্কোয়াড আগুন লাগানোর ব্যাপারে। মুসাকে দেখে আপনিও গেলেন ঘাবড়ে, পিছু নিলেন তার, শেষ করে দিতে চাইলেন ওকে। সে কে, কি করছে কিছুই জানতেন না আপনি, তবু কোনো ঝুঁকি নিতে চাননি। খুনের চিহ্ন না রেখে খুন করতে চাইলেন তাকে। ট্রাঙ্কে আটকে মারা গেলে সবাই ভাববে শয়তানি করে বা অন্য কোনো কারণে ট্রাঙ্কে লুকিয়েছিল ছেলেটা। ডালাটা আটকে যায় অ্যাক্সিডেন্টলি, আর বেরোতে পারেনি। দম বন্ধ হয়ে আর গরমে মারা পড়েছে। চমৎকার বুদ্ধি। যাই হোক, সে যখন সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করলো, পেছন থেকে ঘাড়ে বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেললেন। তারপর নিয়ে গিয়ে ভরলেন ট্রাঙ্কের মধ্যে। ডালায় আঙুলের ছাপ রেখে এসেছেন আপনি। প্রতিবাদ করার জন্য মুখ খুললেও বন্ধ করে ফেলল হেনরি।
কিভাবে পারলে? রাগ আর চেপে রাখতে পারছেন না মিস ম্যাকফি। একটা ছেলেকে ওভাবে খুনের চেষ্টা, তুমি মানুষ না। তারপর রয়েছে টাকা, কিশোর বলল। হার্ভে ভিডিওর দেয়া টাকা। ওয়াল্টারের গাড়িতে ওই টাকার কিছু এখনো রয়ে গেলে অবাক হব না। আজ বিকেলে মাত্র দেয়া হয়েছে। আপনার গাড়িতে খুঁজলেও হয়তো পাওয়া যাবে কিছু। সরানোর সময় পাননি এত তাড়াতাড়ি। গিয়ে দেখবো নাকি গাড়িগুলোতে? খবরদার, আমার গাড়িতে হাত দেবে না, ভালো হবে না, বলেই দরজার দিকে দৌড় দিল ওয়াল্টার। পিস্তলের ভয় আর করল না। ঝট করে পা বাড়িয়ে দিল উলফ। পা বেঁধে উড়ে গিয়ে দড়াম করে মেঝেতে আছড়ে পড়ল ওয়াল্টার। স্যুটের পকেট লাগলো কিসের সঙ্গে যেন, গেল ছিঁড়ে। মানিব্যাগটা বেরিয়ে পড়ল মেঝেতে, আর 3টে চাবির রিং চাবিতে ঠাসা। বাহ, উলফ বলল। আইনের সাহায্য নেব আমি, হুমকি দিল ওয়াল্টার। সার্চ ওয়ারেন্ট নেই, তারপর আমার গায়ে হাত দিয়েছ, কি আছে দেখার জন্যে। ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে লেমিল। তার কথা ভুলেই গেছে সবাই। উলফ চাবির রিং তুলতেই নড়ে উঠল সে। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। লেমিল, চিৎকার করে ডাকলেন মিস ম্যাকফি। থাক, যেতে দিন। হাত তুলল মুসা। পালাতে পারবে না, গাড়ির ইঞ্জিনই স্টার্ট দিতে পারবে না। বেকার করে দিয়ে এসেছি, এদের কেউই পারবে না। হেনরি আর ওয়াল্টারকে দেখালো সে। গাড়ি চালাতে না পেরে পাহাড়ের দিকে চলে যাবে ডিভ, সহজেই ধরে ফেলবে পুলিশ। কিন্তু ওই সময় বাইরে ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ হলো। মরেছে, চেঁচিয়ে উঠল উলফ। আমার গাড়িটা, আমারটা নিয়ে যাচ্ছে, চাবি ফেলে এসেছিলাম। রান্নাঘরে ছুটল মুসা। ফোনটা রয়েছে ওখানে। জানালার কাছে দৌড়ে গেলেন মিস ম্যাকফি। কপালে দুঃখ আছে ওর, একঘেয়ে কণ্ঠে কেমন এক স্বরে বললেন তিনি। ঠিক বোঝানো যায় না। ওর কপালে ভীষণ দুঃখ। লেবু বনে হেডলাইটের আলো ঝিলিক দিতে দেখল রবিন আর কিশোর। রাস্তায় পৌঁছে মোড় নিল গাড়ি। গতি সামান্যতম কমালো না। মরবে তো, ফিসফিসিয়ে বলল রবিন। রাস্তায় ঘষা খেয়ে আর্তনাদ করে উঠল টায়ার। চেঁচিয়ে উঠলেন মিস ম্যাকফি। মুহূর্ত পরে কানে এলো কাঁচ ভাঙার আর ধাতুর পাত ছেঁড়ার বিচ্ছিরি আওয়াজ। গাছের সঙ্গে বাড়ি খেয়েছে গাড়ি। তারপর নীরবতা, যেন মারাত্মক নীরবতা। মুখে হাত চাপা দিয়ে ফেলেছেন তিনি। আতঙ্কে বড় বড় হয়ে গেছে নীল চোখ। থালিয়া, এগিয়ে গিয়ে তার বাহুতে হাত রাখল এলিনা। তুমি এরকম করছো কেন? তোমার কোনো দোষ নেই। সেই আগের বাড়ির মতোই আবার একই ঘটনা, যেটার যেভাবে মারা গিয়েছে। ফোঁপাতে শুরু করলেন মিস ম্যাকফি। কোইন্সিডেন্স, বিড়বিড় করলো কিশোর। ফিরে এলো মুসা। শরীফ আসছেন, অ্যাম্বুলেন্স আনতেও বলেছি। মাথা ঝাঁকিয়ে দরজার দিকে রওনা হয়ে গেল কিশোর। পিছু নিল রবিন, মুসা আর উলফ লেমিলের অবস্থা দেখার জন্য। 1 সপ্তাহ পরে বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে এসেছে 3 গোয়েন্দা কেসের রিপোর্ট দেওয়ার জন্য। 3 গোয়েন্দাকে বসতে ইশারা করে তিনি বললেন, আশা করি সব লিখে এনেছো, দেখে। হাত বাড়ালেন তিনি। হেসে একটা ফাইল ফোল্ডার টেবিলের উপর দিয়ে ঠেলে দিল রবিন। এক্সেলেন্ট, পরিচালক বললেন। টাকা, ফিল্ম, পাণ্ডুলিপি সবই উদ্ধার করেছো। বেশ ইন্টারেস্টিং কেস, জানিও, সব পেপারে পড়েছি। তবে আরো কিছু জানার আছে তোমাদের কাছে। পড়তে আরম্ভ করলেন মিস্টার ক্রিস্টোফার। শেষ পাতাটা পড়ার আগে কোনো কথা বললেন না। চমৎকার, অবশেষে মুখ খুললেন তিনি। নিজের দোষেই অপরাধের শিকার হয়েছেন মহিলা। নিজের অপরাধ বোধ আর মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার কারণে অতিরিক্ত বিশ্বাস হওয়ার একটা কারণ। বুল্লুককে বিশ্বাস করেছেন বলে এই অবস্থা। মুসা বলল। তাকে ঠকিয়েছে তো লোকটা। যদি আমরা এর মধ্যে জড়িয়ে না পড়তাম। বুল্লুককে বিশ্বাস করেছেন বলেই এই অবস্থা। মুসা বলল। তাকে ঠকিয়েই যেত লোকটা, যদি আমরা এর মধ্যে জড়িয়ে না পড়তাম। তার সম্পত্তি আর টাকা পয়সার হিসাব মেলাচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট। কত চুরি করেছে লেভেল জানার চেষ্টা করছে। কাউন্টি হাসপাতালের প্রেজেন্ট ওয়ার্ডে রয়েছে এখন সে।
সমস্ত তথ্য জানা হলে তার বিরুদ্ধে অভিযোগ আনবেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। ভাগ্য ভালো, বেঁচে গেছে। পরিচালক বললেন। ব্রেক ফেল করে জিটার কার্লোস তো বাঁচেনি। মিস ম্যাকফির অভিশাপে এই দুর্ঘটনাগুলো ঘটেছে একথা আমি বিশ্বাস করি না। পৃথিবীতে নানা রকম উদ্ভট ঘটনা ঘটে, রহস্যময় ব্যাপার ঘটে, এটা ঠিক। তবে সবগুলোর পেছনেই কোনো না কোনো কারণ থাকেই। ভালো মতো খোঁজা গেলে জবাব বেরোতে পারে। ডাইনির অভিশাপে মোটর অ্যাক্সিডেন্ট, না, হতে পারে না। কিশোর হাসলো। সেটা কোনোদিনই জানতে পারবো না আমরা। এলিনার হাসের ধারণা তার গাড়িটা নিয়েছে বলেই অ্যাক্সিডেন্ট করেছে লেমিল। তার কথায় যুক্তি আছে। নতুন গাড়ি যেটা চালানোয় অভ্যস্ত নয় লেমিল, তাছাড়া ভীষণ উত্তেজিত ছিল, মোড়টাও খারাপ। এত জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতেই পারে। যাই হোক, উলফের মেজাজ খারাপ হয়ে গেছে, তার নতুন গাড়ির 12টা বাজিয়ে দিয়েছে লেমিল। উলফের যুক্তির কথা মিস ম্যাকভিকে শুনিয়েছ? ভালো করেছো। কিছুটা স্বস্তি পাবেন এতে তিনি। ভাবতে পারবেন তার অভিশাপে অ্যাক্সিডেন্ট করেনি জিটার আর লেমেল। সেটা ভেবেই এখন মনকে শান্ত করার চেষ্টা করছেন তিনি। রবিন বলল, তার জাদুর ক্ষমতা প্রয়োগ করে উলফকে ভালো করার চেষ্টা করছেন। ওই যে খালি হোঁচট খায়, আছাড়ে পড়ে, জিনিসপত্র ভেঙে ফেলে, এসব। মিস ম্যাকফির ধারণা এটা এক ধরনের রোগ। ইদানিং আর সে তত হোঁচট খাচ্ছে না, তাই মনে হয় ওষুধ কাজ করেছে। আরও একটা কারণ হতে পারে যে কারণে ভালো হয়ে যাচ্ছে, মুসা বলল। তার চাচা হাইবার হিসো আর আগের মতো দুর্ব্যবহার করেন না, ধমক ধমক মারছেন না, ফলে ঘাবড়ে যাচ্ছে না উলফ। সবার সঙ্গে তিনি ভালো ব্যবহারে অভ্যাস করছেন। আচ্ছা, প্রমাণ কি কিছু পাওয়া গেল? জিজ্ঞেস করলেন পরিচালক। ট্রাঙ্কের ডালায় হেনরি ফগের আঙ্গুলের ছাপ পেয়েছে পুলিশ। হাসলো তিনজনেই। কিশোরের ধোঁকাবাজি, হাসতে হাসতে বলল রবিন। ফাঁকি দিয়েছে লোকটাকে। ও আশা করেছে বোকার মতো কিছু বলে বসে নিজেকে ফাঁসিয়ে দেবে হেনরি। আসলে গোলমালটা করে বসেছে ওয়াল্টার। দৌড়ে পালানোর চেষ্টা করেছে, তাতেও অবশ্য লাভ হয়েছে, পকেট থেকে চাবিগুলো বেরিয়েছে। তার মধ্যে উলফের অ্যাপার্টমেন্ট আর ওষুধ কোম্পানির স্টোরের চাবি ডুপ্লিকেটও ছিল। তার মানে ম্যাগনেসিয়াম কোত্থেকে এসেছে ঠিকই আন্দাজ করেছে কিশোর। ওটা ছাড়াও আরো প্রমাণ জোগাড় করে ফেলেছে পুলিশ। কিশোর বলল। হেনরির গাড়ির ট্রাঙ্কেই ছিল হার্ভে কোম্পানির দেয়া টাকাগুলো। এতই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল লোকটার, টাকাগুলো অন্য কোথাও সরানোর দরকার মনে করেনি। প্রথমে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এত যে বন্ধুত্ব ছিল পুলিশদের সঙ্গে, সব শেষ। কেউ তাকে সাহায্য করতে আসছে না। ওরা বুঝে ফেলেছে ওদেরকে ব্যবহার করছিল সে, কৌশলে। এতে সাংঘাতিক রেগে গেছে সবাই। ওয়াল্টার, যার আসল নাম চার্লস গুডফেলো, তার বিরুদ্ধে আগুন লাগানো, চুরি সহ আরও নানা অভিযোগ আনা হয়েছে। ওষুধ কোম্পানি একটা অডিট চালিয়েছে সে ধরা পড়ার পর। এতদিন কিছু সন্দেহ করেনি ওরা। হিসেবে বেশ কিছু কারচুপি বেরিয়ে গেছে ইতিমধ্যেই। সব গুডফেলো করেছে। চুরি করা একবার অভ্যাস হয়ে গেলে, পরিচালক মন্তব্য করলেন, আর ছাড়তে পারে না মানুষ। আচ্ছা, মিস ম্যাকফির কি খবর বলো? তিনি ঠিক করেছেন ওভাবে নিঃসঙ্গ জীবন আর যাপন করবেন না। রবিন বলল। বুঝে গেছেন ওই জীবনে কোনো লাভ নেই ক্ষতি ছাড়া। আবার বেরিয়ে এসেছেন তিনি বাইরের দুনিয়ায়। পরের শুক্রবারে একটা পার্টি দেবেন। তার পুরনো বন্ধুদেরকে খবর পাঠিয়েছেন আবার জাদু চক্রে যোগ দেওয়ার জন্য, যাদেরকে কাছাকাছি পেয়েছেন। আসবে নাকি? তোমার রিপোর্ট পড়ে তো মনে হলো জাদু চক্রের মহিলা সদস্যরা তাকে পছন্দ করে না। তা করে না, তবে কৌতূহলও দমাতে পারেননি, বলল কিশোর। এত বছর পর মিস ম্যাকফি দেখতে কেমন হয়েছেন, আচার আচরণ কতটা বদলেছে, দেখার খুব ইচ্ছে ওদের। তাই বলে দিয়েছে আসবে। এসে যা দেখবে চমকে যাবে বলে দিতে পারি, কারণ প্রায় কিছুই বদলাননি মিস ম্যাকফির। এইসব দেখলে তাকে সত্যি সত্যি ডাইনি ভাববে ওরা, তবে ভালো ডাইনি। আসলে মাথা দোলালেন পরিচালক। যে সাধারণ জীবন যাপন করেছেন তিনি, তাতেই এরকম সুস্থ থেকেছেন, ইয়াং থেকেছেন। বেশি জাঁকজমক জীবনযাপনের জন্য ভালো নয়। স্বাস্থ্য, মন কোনোটাই টেকে না তাতে। ঠিক, তিনি বলেছেন খাবারই তাকে বাঁচিয়ে দিয়েছে। হিসেব করে মেপে মেপে খেয়েছেন, আজে বাজে জিনিস খাননি, তাতেই ভালো থেকেছেন। আমার বিশ্বাস মারাত্মক বিষ কাঁটালিকে খাবার হিসেবে বেছে নেননি তিনি।
শুকনো কণ্ঠে বললেন পরিচালক। হেসে উঠল কিশোর। না, তিনি বলেছেন স্যাবাট অনুষ্ঠানে নাকি লাগে ওই জিনিস, খুব সামান্য পরিমাণে। যাই হোক, পার্টিতে তিনি আপনাকেও দাওয়াত করবেন। আমরা আসবো শুনেছেন। বলে দিয়েছেন আপনার মত জেনে যেতে। আপনার কাজের খুব প্রশংসা করেন তিনি। রহস্য কাহিনী নিয়ে ছবি করার মতো এত বড় পরিচালক নাকি আর নেই। তো যাবেন নাকি হেলথ ফুড খেতে? না ডাইনিদের সঙ্গে বসে খেতে ভয় পান? প্রস্তাবটা ভেবে দেখলেন পরিচালক, তারপর মাথা নাড়লেন। না, ডাইনির ব্যাপারে আমার কোনো ভয় ডর নেই, বিশেষ করে মিস ম্যাকফির মতো সুন্দরী ডাইনি। কিন্তু যাব না। মাপা সাধারণ খাবার খেতে আমার ভালো লাগে না। যখন যা ভালো লাগবে তাই খাবো। হিসেব করে খেলেও কি আর চিরকাল বেঁচে থাকবো? যেতে পারলাম না বলে দুঃখিত। আমার হয়ে মাপ চেয়ে নিও তার কাছে। শেষ হচ্ছে জাদুচক্র। পরবর্তী গল্প গাড়ির জাদুকর। সাথে থাকবেন গল্প বাই খাস ফড়িং এর। ধন্যবাদ।